শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। মার্জিন ঋণের লাগাম টানতে কড়াকড়ি আরোপ করে আইন সংশোধন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন বিনিয়োগকারীরা তার মূলধনের বেশি ঋণ নিতে পারবেন না। একই সাথে ইকুইটি থাকতে হবে 5 লাখ টাকা। এছাড়া শিক্ষার্থী, গৃহিণী এবং অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে গ্যাম্বলিং বন্ধ এবং বিনিয়োগ পরিবেশ ঠিক রাখতে বিধিমালা সংশোধনের বিকল্প নেই। পুঁজিবাজারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্জিন ঋণ। বাজারে কি পরিমাণ এই ঋণ রয়েছে তার কোনো সঠিক হিসেব না থাকলেও খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্জিন ঋণ 18,000 কোটি টাকার কম নয়। 1999 সালের বিধিমালা অনুযায়ী পুঁজিবাজারে মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো, যা নিয়ে ফোর্স সেলে পরে পুঁজি হারিয়েছেন হাজারো বিনিয়োগকারী। এবার মার্জিন ঋণের লাগাম টানতে বেশ জটিল শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীরা তার নিজস্ব মূলধনের বেশি ঋণ পাবেন না। ইকুইটি থাকতে হবে 5 লাখ। এছাড়া কোনো শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না। তবে অর্থ সচ্ছল অবসরপ্রাপ্তরা এই সুবিধা পাবেন। পাশাপাশি দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেখুন, পুরো বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে আপনাকে জানতে হবে যে মার্জিন ঋণটা আমাদের বাংলাদেশে এতদিন মিসইউজ হতো। মিসইউজ হওয়ার কারণে আমরা যে প্রায় বলি যে 20,000 কোটি টাকার মতো অর্থনীতিতে নেগেটিভ ইকুইটি, তার একটা অন্যতম রিজন হচ্ছে যে আনপ্ল্যান যে মার্জিন রোলটা ছিল। তাই আমরা যখন মার্কেট রিফর্ম করতে যাই তখন সবার আগে চিন্তা করলাম যে আসলে এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কি হবে, বাজারে কিন্তু নেগেটিভ ইকুইটি আরো বাড়তে থাকবে এবং বাজারে তারল্য সংকট দেখা দিবে। সেই কারণে মার্জিন ওই কোম্পানিগুলোই পাবে যে কোম্পানিগুলো আসলে মার্জিন পাওয়ার যোগ্য। মার্জিন ঋণ সংস্কার কমিটির প্রধান জানান, বেনামি অ্যাকাউন্ট থেকে বাজারে গ্যাম্বলিং করা হয়। অনেকের দৃশ্যমান কোনো আয় না থাকলেও পুঁজিবাজারে কোটি টাকা বিনিয়োগ করে। এসব বন্ধ করা ও একই সাথে বিনিয়োগ পরিবেশ ঠিক করতে মার্জিন ঋণ বিধিমালা পরিবর্তন আনা হয়েছে। এটা একটা ট্রেলিং টি, তার মানে লাস্ট 12 মাসের ইপিএস কে আপনার অ্যাকুমুলেট করা হবে। তাহলে সত্যিকারের ব্যবসায়িক যে গ্রোথটা আসলে কি সে ওয়ান অফ ইনকাম করলো না তার সেই কনসিস্টেন্ট রিটার্নটা আছে। তাহলে যেহেতু আমি ঋণ দিচ্ছি, রিটার্নটা যদি কনসিস্টেন্ট না হয় তাহলে তো আপনি এখনই ঋণ নিচ্ছেন, কিছুদিন পরে আপনি আবার আনসার্টেনটি বা ঝামেলায় পড়ে যাচ্ছেন। যেখানে 20% মতো ইফেক্টিভলি সুদ হয়। কারণ আপনি খেয়াল করে দেখবেন প্রতি 3 মাস অন্তর অন্তর মার্জিনের যে সুদটা হয় এই সুদটা অটো প্রিন্সিপালে কনভার্ট হয়ে যায়। তো আমরা এই জায়গায় এবার রিকমেন্ডেশন রেখেছি যে না, 3 মাসের মধ্যে যে পরিমাণ সুদ আছে এই সুদটা হয় নগদ টাকা তাকে জমা দিতে হবে, অন্য জায়গায় ব্যাংক ঋণ নিলে যেরকম সুদ দিতে হয় হয়টাকে নগদ টাকা জমা দিতে হবে, নাহলে শেয়ার বিক্রি করে অ্যাডজাস্ট করা হবে। নতুন বিধিমালা অনুযায়ী 5 লাখ টাকার নিচে বিনিয়োগ থাকলে মার্জিন লোন পাওয়া যাবে না। ঋণ গ্রহীতার পোর্টফোলিওতেও নিজস্ব বিনিয়োগ মূল্য 50% নামলেই ফোর্স সেল বা বাধ্যতামূলক শেয়ার বিক্রি হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। রমজান উপলক্ষে 10 পণ্য আমদানিতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মশলা এবং খেজুর এই 10টি পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং 2026 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। তাই আমদানি সহজীকরণের মাধ্যমে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, এবং আমাদের সাথে আরও একজন যুক্ত হবেন, তিনি জেড.এম. গোলাম নবী, প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি
জনাব মাহফুজুল হক শাহ, আপনি চট্টগ্রামের একজন ব্যবসায়ী এবং সবচেয়ে বড় বিষয় আপনি ভোগ্যপণ্য আমদানি করে থাকেন, এই ব্যবসায়ের সাথে জড়িত। এই মুহূর্তে শুরুতে জানতে চাইবো যে এই মুহূর্তে আমদানি কেমন চলছে, বিশেষ করে রমজানকে সামনে রেখে যেসব পণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। আমি যে 10টি পণ্যর কথা বললাম সেগুলোর আমদানি উদ্যোগ নেওয়া হয়েছে কেমন, মানে এলসি খোলা আমরা জানি যে বেড়েছে। আপনার কাছে কি মনে হয় যে রমজানে কি যথেষ্ট আমদানি হবে কিনা? আপনাকে ধন্যবাদ। পবিত্র রমজান মাস শুরু হতে 3 মাসের একটু বেশি সময় বাকি আছে। ফেব্রুয়ারি মাঝামাঝি রমজান মাস শুরু হতে যাচ্ছে। আমরা সবাই জানি রমজানের যে ভোগ্যপণ্যের চাহিদাগুলি থাকে সেসব পণ্য বাজারে আসতে হয় 1 থেকে 1.5 মাস আগে। ইট মিনস তাহলে আজকের থেকে 1 মাস 1.5 মাসের মধ্যে রমজানের পণ্যগুলি বাজারে চলে আসতে হবে, তাহলে আমাদের সহজেই এই পণ্যগুলি ক্রয় করতে পারবে। এর সাথে আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যে সিদ্ধান্ত নিয়েছে 10টি কমোডিটি পণ্যের ব্যাপারে, ব্যাপারটাকে ইজিভাবে সম্পন্ন করার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে, সেজন্য বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গত বছর আমাদের বর্তমান সরকার যে উদ্যোগগুলি নিয়েছিল রমজানের সময় সেগুলি অত্যন্ত সফল হয়েছে এবং সরকার খুব সাকসেসফুলি এই কাজগুলি সম্পন্ন করেছিল। ঠিক সেরকম আমি মনে করি এবারও সরকার সেম লাস্ট ইয়ারের মতো উদ্যোগগুলি সঠিক সময়ে গ্রহণ করবে এবং সঠিকভাবে এগুলো সম্পন্ন করবে। তাহলে আমাদের রোজার সময় যে ভোগ্যপণ্যের যে চাহিদা থাকে এ ব্যাপারে কোনো সমস্যা হবে না। ভোক্তা সাধারণগণ বা রোজাদারগণ ইজিলি এইসব পণ্যগুলো সুলভ মূল্যে পেতে পারবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি অনেকগুলি ভোগ্যপণ্য আছে, কৃষি পণ্য আছে, পণ্যগুলি রমজানের সময় চাহিদা অনেক বেড়ে যায়, সেটা আমাদের একটা ট্র্যাডিশনালি এটা হয়ে আসছে। তো সুতরাং আমি মনে করি এখানে যে কয়েকটা মিনিস্ট্রি এইসব পণ্যগুলি তত্ত্বাবধানের ক্ষেত্রে সম্পর্কিত, এনাদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। তার মধ্যে লিড নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে, সাথে সাথে কৃষি এবং মৎস্য মন্ত্রণালয়, আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি। যদি এইসব মন্ত্রণালয়গুলির মধ্যে একটা সমন্বয় থাকে, এখানে একটা চুলচারা বিশ্লেষণ করতে হবে যে কোন কোন জায়গায় আমাদের সমস্যাগুলি হয়ে থাকে, এইসব ভোগ্যপণ্যগুলি যেগুলি আমদানি করার জন্য দরকার সেগুলি আমদানি করলে পরে কোন সময় আমদানি করলে পরে কিভাবে কোন দেশ থেকে কোন পয়েন্ট থেকে আমদানিগুলি করলে পরে আমরা সুলভ মূল্যে বা অতি সহজে পেতে পারি, বা বিশ্বে কোন কোন দেশে কি অবস্থায় বর্তমান আছে। এটা কিন্তু একটা ট্যারিফ কমিশনের কাছে বা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে টোটাল একটা পিকচার থাকতে হবে, তাহলে আমাদের কিন্তু সমস্যাগুলি হবে না। সেখানে সমস্যাগুলি চিহ্নিত করে যদি আমরা সমন্বয় সভায় একটা সিদ্ধান্ত নিতে পারে যেখানে বাংলাদেশ ব্যাংক এই কাজটা করতে পারবে। আরেকটা যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগটা বর্তমানে নিয়েছে সেটাকে আমি এই জন্য সাধুবাদ জানাচ্ছি। এখানে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের কমার্শিয়াল ব্যাংকে ঠিক করতে হবে কোন কোন আমদানিকারক গত বেশ কয়েক বছর থেকে বিভিন্ন ভোগ্যপণ্যগুলি আমদানি করে থাকে এবং ওনাদের সাথে বসে কথা বলে কি কি চ্যালেঞ্জেস এখানে আছে, কি কি সমস্যাগুলি সমাধান করলে পরে এটা আরো ইজি হয়ে যায়, বাজারে কোনো সংকট হবে না, সেই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং এই উদ্যোগের সাথে আমাদের বেসরকারি যারা ব্যবসায়ীরা আছেন, যারা আমদানিকারক আছেন, ওনাদেরকেও সম্পৃক্ত করতে হবে। ঠিক সেরকম আপনি কৃষি মন্ত্রণালয়ের যে দায়িত্বটা আছে, যে বেশ কিছু পণ্য আছে, যেমন ধরুন রমজানের সময় অনেক চাহিদা বেড়ে যায়, শসা হতে পারে, টমেটো হতে পারে, কাঁচামরিচ, এরকম ধরনের বেগুন আছে, ধনেপাতা আছে, এগুলোর দেখি আমরা মাঝে মধ্যে সংকট দেখি। এগুলো একমাত্র সরবরাহ ব্যবস্থা, যেহেতু এগুলো আমাদের উৎপাদিত পণ্য, দুই একটা হয়তো কাঁচামরিচ আমাদেরকে ইম্পোর্ট করতে হতো, বাট সিজন চলে এসছে, এবার মনে হয় হয়তো এই সিজন আর ইম্পোর্ট করতে হবে না। ঠিক সেরকম পেঁয়াজের যে বিষয়টা, পেঁয়াজের অলরেডি একটা সংকট চলছে। আমরা জানি আমাদের নতুন পেঁয়াজ আসবে, কখন আসবে, না আসলে পরে বাজার ব্যবস্থাপনাকে সঠিক রাখার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা দরকার। আমাদের পেঁয়াজ আমদানিকারক যারা আছে, যারা রেগুলার আমদানি করে থাকেন, ওদের সাথে বসে এই দিক নির্দেশনাগুলো দিয়ে দিতে হবে এই জায়গায়, এখানে প্রত্যেক থেকে শুনে সমস্যাগুলো সমাধান করতে হবে। ঠিক সেরকম ভোজ্য তেল, চিনি, ডাল, চনা, খেজুর, এইসব আইটেমগুলিকেও। আর কিছু জিনিস আছে আমাদের যেমন আমিষ জাতীয় পণ্য, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর কিন্তু রোজার সময় একটা চাহিদা বেড়ে যায় এবং আমাদের অনেক রোজাদারগণ রোজার সময় এসব আমিষ জাতীয় পণ্য গ্রহণ করতে খুব উৎসাহ বোধ করেন। তো সুতরাং এই বিষয়গুলিকে দেখে চুলচারা বিশ্লেষণ করে আমাদের মন্ত্রণালয়গুলি, বাংলাদেশ ব্যাংক, ফিনান্স মিনিস্ট্রি সহ অনেক সময় আছে এখনো হাতে, আমাদেরকে আগামী 15 দিনের মধ্যে সবকিছুর একটা
টোটাল একটা পিকচার চলে আসতে হবে। তাহলে সরকার যদি এই ব্যাপারে উদ্যোগী হয়ে এবং আমদানির ক্ষেত্রে বন্দর এবং অন্যান্য জায়গায় যদি যেগুলি বাই রোড দিয়ে আসে সেখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো ডিলে হওয়ার কারণ আছে কিনা, এগুলো চিহ্নিত করে ফেলতে হবে। এগুলো যদি আমরা সঠিক সময়ে করতে পারি তাহলে আগামী রমজানে আমার মনে হয় যেভাবে এলসি খোলার জন্য যে সুবিধাগুলি দেওয়া হয়েছে ওগুলির জন্য যদি ব্যবহার করা হয় সঠিকভাবে, যদি এগুলিকে ফলো আপ করা হয় তাহলে কোনো পণ্যের সংকট হবে বলে আমি মনে করি না। জনাব মাহফুজুল হক শাহ, আমরা যে সংবাদটি আসলে পড়ছিলাম একটু আগে, যে রমজান উপলক্ষে 10টি পণ্যে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ন্যূনতম বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে এটা কত পার্সেন্ট হবে? আগে আমরা জানি যে এটা 100% নগদ মার্জিন সংরক্ষণ করার কথা বলা হয়েছিল, সেখান থেকে এটিকে কমে আনা, মানে ন্যূনতম বলতে আসলে কত পার্সেন্ট? তাহলে এটা ঠিক করবে কারা? এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এটাতে আমি আপনাকে বলেছি আগেও, এই বিষয়টা হচ্ছে এরকম, আমাদের ব্যাংকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ক্লায়েন্ট এবং ব্যাংক রিলেশনের উপর ডিপেন্ড করে এই বিষয়টাকে ঠিক করার জন্য। আমি যতদূর জানি এটা ন্যূনতম মার্জিনে, লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম অনেক সময় অনেক পণ্য জিরো মার্জিনে করার জন্য সরকার থেকে নির্দেশনা ছিল, বাংলাদেশ ব্যাংক থেকে কিছু কিছু পণ্য আছে 10% 20%ও আমদানি করা যায়। এটা ডিপেন্ড করতে হবে আমাদের আমদানিকারকদের কি ধরনের চাহিদা, কি ধরনের কত পার্সেন্ট মার্জিন সেট করলে ওনাদের জন্য সুবিধা হবে, ওনাদের সাথে আলাপ করে, এবং অবশ্যই উনি শত আমদানিকারক হতে হবে এবং এই ব্যাংকের যেই টাকাটা যেন সঠিক সময় ব্যাংক ফেরত পেতে পারে সেই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর একটা বিষয় বলি, অনেক সময় আমাদের ব্যাংকগুলি এমন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, যখন আমার একজন আমদানিকারক পণ্যগুলো নিয়ে এসে কিন্তু উনি সঠিক লস প্রাইসে কিন্তু বিক্রি করতে হবে, এই সময় কিন্তু ব্যাংকের টাকা ফেরত দেওয়া সমস্যা হয়ে যায়। ওই জন্য সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে এবং আমাদের ব্যাংকদেরকে এইগুলি নিয়ে অযথা যেন আমাদের আমদানিকারক যেন হয়রানির সম্মুখীন না হয় এবং সঠিক সময় যেন পণ্যগুলো বাজারজাত করতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা যদি গ্রহণ করতে যদি দেরি হয়ে যায়, আমরা যদি সঠিক সময়ে যে সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে অনেক যদি দেরি করে যদি আমদানি করা হয় তখন বাজারে চাহিদা থাকে না, তখন আমরা আমদানিকারক সংকটে পড়ে যাই এবং উনি ঋণ খেলাপে পরিণত হয়। তো এই বিষয়গুলি নিয়ে আমরা ওই জন্যই বলছি এটা টোটাল একটা সেট, একটা সিস্টেম থাকতে হবে যেটা আমরা প্রতি বছর যেন আমরা এটাকে ব্যবহার করতে পারি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন। জয়কে আমরা জয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে খাতুনগঞ্জের বর্তমানে পরিস্থিতি কি। আমরা জানি যে পেঁয়াজের দামের একটি সংকট, মানে পেঁয়াজের সরবরাহের সংকট চলছে এবং দাম বেশ বেড়ে গেছে। সেখানকার পেঁয়াজের বাজারের কি অবস্থা এবং অন্যান্য যেসব পণ্যের কথা বলা হচ্ছে সেগুলো আমদানির ক্ষেত্রে প্রস্তুতি কেমন ব্যবসায়ীদের? জয়। ধন্যবাদ শাহাদাত আপনাকে। আপনি জানেন যে রমজান অনেকটা ঘনিয়ে এসছে, তো রমজানের আগে কিন্তু এলসি করা শুরু করেছে যারা আমদানিকারক রয়েছে, যেহেতু 3 মাস আগে থেকে আমদানি করতে হয়, তার কারণে কিন্তু আমদানি পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসতে শুরু করেছে। যে রমজানকে ঘিরে যে আমদানি, খাতুনগঞ্জের বাজার বলতে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার, তারা আগে ভাগে কিন্তু রমজানকে ঘিরে আমদানি শুরু করেছে। ছোলা থেকে শুরু করে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সব ধরনের পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমদানি হয়েছে। তবে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম অনেক বেশি। পেঁয়াজ আমদানি এখনো পর্যন্ত শুরু হয়নি, কিছুদিনের মধ্যে পেঁয়াজ আমদানিও শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন একজন আমদানিকারক আছেন, যাদের হাত ধরে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্যগুলো আমদানি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোলা বিক্রি করা হচ্ছে এখন পাইকারি দামে, কিন্তু এখান থেকে বিক্রি করা হচ্ছে 90 টাকা, যেটি একেবারে ভালো মানের ছোলাটি। তবে আরও সর্বনিম্ন দামের আছে 80 টাকা করে তারা বিক্রি করছে। একই সাথে মসুর ডালের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন আমদানিকারক রয়েছেন আহসানুল্লাহ জাহিদি। আমি একটু জানতে চাচ্ছি সামনে রমজানকে ঘিরে আমদানি কেমন বলে মনে করছে? ধন্যবাদ। আমদানি যথেষ্ট পরিমাণ আছে। আপনারা জানেন যে প্রতি বছর রমজান আসার আগে ব্যবসায়ীরা, আমদানিকারকরা তারা আগাম প্রস্তুতি গ্রহণ করে থাকেন, সেটিও এবার করেছেন। বিশেষ করে রমজানের যে পণ্য সেটি আমরা মনে করছি সামনে আরও দাম কম থাকবে, কারণ হচ্ছে বিশ্ববাজারে অলরেডি অনেক দাম কমে গিয়েছে। যেই ছোলার বাজার ছিল $790, সেটি এখন কমিয়ে আছে $400 থেকে $500 মধ্যে চলে আসার কারণে আমরা আশা করছি আগামী রমজান আসার আগে পণ্যটি আরও কমবে। অর্থাৎ আমরা
মনে করছি যে 55 থেকে 60 টাকার মধ্যে বা 65 টাকার মধ্যে আমরা এই ছোলারটি বাজারজাত করতে পারবো। পাশাপাশি খেজুরের দামও গত বছরের তুলনায় এবছর প্রায় 20 থেকে 25% কম থাকবে। সেটি দুটো কারণ হচ্ছে, একটি হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, এখন আমদানির ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাচ্ছেন, ছোট বড় মাঝারি বড় যারা আছে সবাই আমদানি করার সুযোগ পাচ্ছেন বিধায় এখানে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম নয়ন বড়ুয়া জয় যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন ভোগ্যপণ্য যে এসেনশিয়াল প্রোডাক্ট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার কাছে আমরা জানতে চাইব, জনাব গোলাম নবী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব গোলাম নবী কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জনাব গোলাম নবী, আমরা আলোচনা করছিলাম যে সামনে রমজানে যে ভোগ্যপণ্যের যে আমদানি সেটি বাড়ছে, এলসি খোলা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটাতে সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সিদ্ধান্তটি আজকে নেওয়া হয়েছে যে রমজানে যে 10টি পণ্য আমদানিতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন? এই ন্যূনতম যেই মার্জিন সেটি আসলে কত হতে পারে, সেটি কে ঠিক করবে? জি, ধন্যবাদ আপনাকে এবং 24 কে ও দর্শক বিন্দুকে। যে সেটি হচ্ছে যে এটা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অথরিটি, সে কাউকে অনুরোধ করবে না, আদেশ করবে। জাতিকে বাঁচানোর জন্য গভর্নর মহোদয়ের অফিসটা আদেশ করবে যে এই মার্জিনে এলসি খুলে দিতে হবে, যাতে আসছে রমজানে কোনো পণ্যের এলসিতে কোনো যেমন বাধা বা বিপত্তি না হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের রোলটা, এটা আমাদের কাছে মনে হচ্ছে ব্যবসায়ীদের কাছে একটা ভৌতিক রোলটা স্পষ্টকরণ করার জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। হয় 0% অথবা 1% অথবা 2% বা সর্বোচ্চ 5% ভিতরে তারা আমাদেরকে লেটার অফ ক্রেডিট এলসি ওপেন করবে। তাহলে এটা ব্যবসায়িকরা যায় ব্যাংকের শাখায় ম্যানেজারের সাথে যোগাযোগ করে এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে পারে। এখন ন্যূনতম বলতে ন্যূনতম স্ল্যাব কত, 20% না 10% না 30%, এ বিষয়ে তখন ব্যাংকের আমলাতান্ত্রিক একটা জটিলতা ব্যবসায়ীদের ঘাড়ে চাপানো হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা গতবারে রমজানে আমাদের 2টা পণ্যের ঘাটতি হয়েছিল। সেটি হলো যে পণ্যের আমাদের অ্যাভেলেবল ছিল, মনিটরিং যে 8টা ইউনিট কাজ করে একসাথে, তাদের পরস্পরের সাথে তাদের কোনো ছিল না, সমন্বয় ছিল না। আমরা সমন্বয়ের অভাব দেখেছিলাম। এই সমন্বয়টা যেন এবারে কোনোভাবেই না হয়, এরা সরকারের সদিচ্ছতা প্রমাণ হবে। সরকারের অথরিটি গুলো যদি একসাথে কাজ করে জাতির স্বার্থে কাজ করতে পারে, কেননা সরকার আদেশ দিলেন, সরকার কথা হলো, কিন্তু যারা অথরিটি, যারা সম্মিলিত প্রয়াসে জাতিকে রমজানের কষ্টের হাত থেকে তারা সিকিউরিটি দেবে, তাদের মধ্যে একটা ভালো সমন্বয় মানে থাকতে হবে, যাতে আমরা ভোক্তারা যাতে হ্যারেস না হতে পারে, মজুদ যারা করবে, অসাধু ব্যবসায়ীরা যারা করবে, তারা যেন সুযোগ গ্রহণ করতে না পারে। এই 2টা কাজ গতবারে কিছু কিছু ক্ষেত্রে মজুদকরণ ব্যবসায়ীরা, অসাধু কিছু ব্যবসায়ীরা তারা এই সুযোগটা গ্রহণ করে পণ্যের হঠাৎ মূল্য বাড়িয়ে দেয়। এটা অত্যন্ত দুঃখজনক। পরে আমরা দেখলাম যে না, পণ্যের কোনো ঘাটতি ছিল না, এটা কৃত্রিম সংকট তৈরি করে এই অতি মুনাফার লোভে ব্যবসায়ীরা, কিছু অসৎ ব্যবসায়ী এই সুযোগ গ্রহণ করেছিল। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব গোলাম নবী, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু দেখে আসতে চাই যে আজকের দিনের প্রধান শিরোনামগুলো পত্রিকার, বিশেষ করে দেশের প্রধান যেসব পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর যে বাণিজ্য বিষয়ক যে শিরোনাম সেগুলো আমরা দেখতে চাই।
শুরুতেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিভিএস এর যে সংবাদটি রমজান উপলক্ষে 10 পণ্য আমদানিতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ, যেটি নিয়ে আমরা আসলে আলোচনা করেছি এরই মধ্যে। পরের সংবাদটি দৈনিক বণিক বার্তা সংবাদ শিরোনাম করেছে রেলের সেবায় উন্নতি নেই, কমছে না লোকসান। বাংলাদেশ রেলওয়ে পরিচালনায় বর্তমানে বছরে 4,000 কোটি টাকার বেশি খরচ হচ্ছে সরকারের। পরিচালন ব্যয়ের একটি বড় অংশ যায় পরিষ্কার পরিচ্ছন্নতা, অনবোর্ড পরিষেবা, ইঞ্জিন কোচ মেরামত এবং রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের সংগ্রহের পেছনে। এই যে 4,000 কোটি টাকা বেশি খরচ হচ্ছে, এইটির কিভাবে কমিয়ে আনা যায় এবং এই যে লোকসানটাকে কমানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। পরের সংবাদটি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার। দৈনিক কালের কণ্ঠ বলছে ভোজ্য তেল নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চান বাণিজ্য উপদেষ্টা। এটি বাণিজ্য উপদেষ্টার গতকাল বিকেলে সচিবালয়ে তিনি ডিও ব্যবসায়ীদের, ভোজ্য তেলের যে ডিও ব্যবসায়ী আছে তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেছেন যে ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়। ভোজ্য তেলের দাম আমরা জানি যে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তার প্রেক্ষিতে তিনি কথা বলেছেন। পরের সংবাদটি আমরা দেখতে চাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, যেখানে বলা হচ্ছে যে দ্রুত বাড়ছে আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি 23% বৃদ্ধি। এটি আসলে অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রপ্তানি ব্যয় বাড়লেও বৈদেশিক খাতে প্রবৃদ্ধি নেই। ঢাকা ট্রিবিউনের শিরোনাম এক্সপার্টস রেমিট ওভার 1 বিলিয়ন ইন ফার্স্ট 10 days অফ নভেম্বর। অর্থাৎ প্রথম 10 দিনে, নভেম্বরে চলতি মাসের 10 দিনে $1 বিলিয়ন বেশি পাঠিয়েছেন আমাদের প্রবাসী ভাইরা, এবং এর ফলে মাস শেষে এটি 30 দিনে হয়তো $3 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যেটি আমাদের জন্য বেশ ভালো খবর। পরের সংবাদটি শেয়ার বীজ পত্রিকার, যেখানে বলা হচ্ছে বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ দিল আদানি। আমরা জানি যে আদানির বিদ্যুৎ প্রাপ্তি নিয়ে একটি সংকট দেখা দিয়েছে, সেই সংকটের সমাধানের দিকে যাচ্ছে বলে কিছুটা মনে হচ্ছে। এটি আদালত পর্যন্ত গড়ানোর একটি প্রক্রিয়া চলেছিল, সেখান থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বকেয়া পরিশোধের যে আশ্বাস দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আবারও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এইটি তারা শিরোনাম সংবাদ করেছে। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন মাহফুজুল হক সাহেব, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক, এবং জনাব গোলাম নবী, তিনি এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট। আমরা মাহফুজুল হক সাহেব আপনার কাছে যেতে চাই যে এই যে আমরা একটু আগে দেখছিলাম যে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী জানাচ্ছেন এবং সেখানকার ব্যবসায়ীরা বলছেন যে বেশ ভালো আমদানি হচ্ছে এবং রমজানে আসলে সরবরাহ ভালো থাকবে এবং দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই। কিন্তু আমরা প্রতিবারই রমজানের সময় দেখি রমজান আসলে খুব দ্রুত দাম, রমজানের 1 সপ্তাহ 10 দিন আগে থেকেই সব পণ্যের দাম বাড়তে থাকে এবং এটি রমজানের মাঝামাঝি পর্যন্ত চলে। যতই আমরা কিন্তু প্রতিবারই শুনি সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীরা বলে যে দাম বাড়বে না, কিন্তু চিত্র তো অন্যরকম দেখি। এইটি নিয়ন্ত্রণে এবারের পরিস্থিতি কেমন হতে পারে এবং এটি নিয়ন্ত্রণে সরকারের দিক থেকে সরকারকে কি পরামর্শ দেবেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখেছি আপনার রিপোর্টারের মাধ্যমে, সেটা হচ্ছে সত্যি রিপোর্ট এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন বর্তমানে। এখন যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যে বিষয়টা উঠিয়ে এনেছেন, রমজান শুরু হওয়ার আগেই হঠাৎ দেখা যায় আমাদের অনেকগুলো পণ্যের দাম বেড়ে যায়। এগুলো বাড়ার কিছু কারণ আছে, যে কারণগুলো আমরা দীর্ঘদিন থেকে সরকারকে বলে এসেছি। এখানে যে কয়েকটা লেয়ার আছে, একটা পণ্য আমদানি করার পর আমদানিকারক কিন্তু দামটা কিন্তু বাড়ায় না, এখানে মধ্যস্বত্বভোগীরা এই সুযোগটা নিয়ে থাকে। এই জায়গাগুলিকে চিহ্নিত করে আমরা, যেমন ডিউ ব্যবসা আছে, পাইকারি ব্যবসায়ীরা আছেন, এইসব জায়গাগুলিকে মনিটরিং করার জন্য সরকারের কাছে পর্যাপ্ত কোনো অথরিটি নেই। যেসব অথরিটিগুলি আছে, ভোক্তা অধিকার বলুন বা জেলা প্রশাসকের দপ্তর বলুন বা নিরাপদ খাদ্য অধিদপ্তর বলুন, ওনাদের এনাফ ম্যান পাওয়ার নেই এবং ওনাদের সেই ক্যাপাসিটি নেই যে বাজার সিস্টেমটাকে কন্ট্রোল করার। তা আমরা যে জন্য বলেছিলাম এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণ করতে হবে, আরো বেশি বেশি করে আমাদের বাজার কেন্দ্রিক যে ব্যবসায়ীরা আছেন ওনাদেরকে সম্পৃক্ত করতে হবে। শুধু রমজান আসলে পরে একবার গেলাম আর সারা বছর আমি কোনো মনিটরিং করলাম না বা কোনো যোগাযোগ নেই, এটা এভাবে কিন্তু এই সিস্টেমটাকে অতি পুরানো হয়েছে, 200-300 বছর থেকে চলে আসছে যে সিস্টেমটা, এটাকে একটা আধুনিকায়ন করতে হবে। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, আমাদের আশেপাশের দেশগুলিতে ভোগ্য পণ্যের বাজারগুলিকে কি কি ধরনের নিয়মের মধ্যে পরিচালনা করা হয় সেটার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করতে পারে। এবং আমি বেশ কয়েক বছর থেকে বলে আসছি, আমাদের এই মুহূর্তে কমোডিটি যেই
আইটেমগুলি আছে এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য, এগুলি ব্যবস্থাপনাকে দেখার জন্য আমাদের একটা এই আলাদা মিনিস্ট্রির প্রয়োজন আছে, যে অনেক দেশে কিন্তু হয়েছে। এখন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা উইংস এই কাজগুলি করে থাকে। আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের উইংস না সাফিসিয়েন্ট না, যে কারণে গিয়ে বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলুন বা আগে যারা মন্ত্রী ছিলেন, ওনার অনেক সময় ব্যবসায়ীদের কাছে গিয়ে বিভিন্ন আবদার করতে হয়, এটা কিন্তু আমরা শুনতে চাই না। যেমন আপনি বলেছেন ভোজ্য তেলের ব্যাপারে, এই গত কালকেই মনে হয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় দুই ব্যবসায়ীদেরকে ডেকে কথা বলেছেন। এইসব কথা বলে আলাপ আলোচনা করে তো লাভ নেই, আমাদেরকে কথা বলে আলোচনা করে একটা দিক নির্দেশনা, একটা অর্ডার থাকতে হবে এখানে। এবং এখানে কি সমস্যাটা আছে সেটার জন্য এটা সারা বছর একটা গবেষণা করতে হবে এখানে, যারা বাজার বিশেষজ্ঞ আছেন, ক্যাব আছে, সবাইকে সাথে নিয়ে, এবং ব্যবসায়ীরা আছেন। এখানে বাংলাদেশে আপনি চিন্তা করুন 90% ব্যবসায়ী কিন্তু সৎ। এখানে 5-10% ব্যবসায়ী অসৎ ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী যে সমাজে যে বদনামটা হচ্ছে সেটা কিন্তু কাম্য না। তো সুতরাং সরকারের উচিত, সরকারের যে অথরিটিগুলি আছে ওনাদের একটা সমস্যা আছে এখানে। যেমন ধরুন বাণিজ্য মন্ত্রণালয়ে যিনি কাজ করছেন আজকে, হয়তো গত বছর উনি স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলেন, হয়তো যোগাযোগ মন্ত্রণালয় ছিলেন, তাহলে উনি তো বাণিজ্য মন্ত্রণালয়, এগুলো স্পেশাল কিছু আমাদের ক্যাডার সিস্টেম সৃষ্টি করতে হবে। তাহলে পরে আমরা এটাকে সারা বছর যেন একই রকম একই ব্যবস্থাপনাগুলিকে চালিয়ে নিয়ে যেতে পারি এবং একই নির্দেশনাগুলো পালন করতে পারে, ওরা যেন অভিজ্ঞতা থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই বিষয়গুলি কিন্তু আমরা দীর্ঘদিন থেকে সরকারকে বলার চেষ্টা করেছি। সরকার যদি এইসব সিস্টেমগুলিকে যদি একটা আমূল পরিবর্তন না আনে, তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যাগুলি আমরা নিয়ে আলোচনা করছি বা সমস্যাগুলি হতে পারে, সেগুলি কিন্তু হতেই থাকবে। তো সুতরাং আমাদের এবারেও যে বক্তব্যটা সেটা হচ্ছে, প্রতি বছর আমরা এই ধরনের বক্তব্যগুলি আর শুনতে চাই না। এখানে কোনো জবরদস্তিও না, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আমাদের সব ব্যবসায়ীদেরকে এখানে এনকারেজ করতে হবে, অসৎ যারা ব্যবসায়ী ওদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আর বাজারে যে আমার ব্যবসায়ী ভাই যেটা বলেছেন, হ্যাঁ বাজারে এখন সুন্দর আমার ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীরা অনেকে সরাসরি আমদানি করতে পারছে, যেটা আগে কিছু কিছু সিন্ডিকেটের হাতে ছিল, বড় বড় ব্যবসায়ীদের হাতেই ছিল। এখন ওই জায়গায় একটা কম্পিটিশন সৃষ্টি হয়েছে। এই জায়গায় শুধু আমি একটু বলবো, ট্যারিফ কমিশনকে আরো একটি পাওয়ার জন্য ওনারা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কি প্রাইসে পণ্যটা বাংলাদেশে আসছে, বাংলাদেশে বাজারে যখন আসবে এটা কত প্রাইস হতে পারে, সেই জায়গায় যেন একটা চুলচারা বিশ্লেষণ থাকে, একটা মাঝে মধ্যে একটা দিক নির্দেশনা দিয়ে থাকে, তাহলে পরে কেউ ইচ্ছা করলে এটার উপর। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা একেবারে শেষের দিকে। আমি জনাব গোলাম নবী আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইবো, রমজানে যাতে ভোগ্যপণ্যের দাম সরবরাহটা ঠিক মতো থাকে এবং দাম যাতে অতিরিক্ত বেড়ে না যায়, সেই জায়গাটাতে সরকারের কি করণীয় আছে? জনাব গোলাম নবী, আপনি শুনতে? আমরা জনাব গোলাম নবী ওনাকে আমরা হারিয়ে ফেলেছি আসলে সংযুক্তি। আমরা এই পর্যায়ে আলোচনা শেষ করতে চাই। দর্শক, আমরা আলোচনা করছিলাম ভোগ্যপণ্যের বাজার এবং সামনের দিনে রমজান মাসে আসলে ভোগ্যপণ্যের পরিস্থিতি কেমন হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শেষ করছি। চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পরে সে অন্যান্য সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। শেয়ার বাজারের এই মুহূর্তে আসলে লেনদেনের আমরা পরিস্থিতি জানতে আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে নেতিবাচক ধারায় চলছে লেনদেন। ডিএসইএক্স ইন্ডেক্স 37 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 4834 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স কমেছে 7 পয়েন্ট, 7.1 পয়েন্ট, অবস্থান করছে 1010 পয়েন্টে। ডিএস30 অবস্থান 15.46, অবস্থান করছে 1901 পয়েন্টে। লেনদেনের অবস্থা একেবারেই খারাপ। আমরা জানি যে ব্যাংকিং খাতের আসলে এক ধরনের টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, যার প্রভাব আমরা পুঁজিবাজারে দেখছি। অর্থনীতির গতিও খুব বেশি ভালো নেই এবং রাজনৈতিক পরিস্থিতিও যদি আমরা বলতে চাই, রাজনৈতিক পরিস্থিতিও বেশ সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তার পরিস্থিতিতে এক ধরনের আতঙ্ক এবং আস্থাহীনতা পুঁজিবাজারে আমরা লক্ষ্য করছি। পুঁজিবাজারে এই মুহূর্তে
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এখন পর্যন্ত 1,197 কোটি টাকা। বেশিরভাগ কোম্পানির কিন্তু দাম কমেছে। আজকে যেসব শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে 269টি কোম্পানির শেয়ারের দর কমেছে, বেড়েছে মাত্র 64টির এবং অপরিবর্তিত আছে 54টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। মুদ্রার বিনিময় মূল্য আজকের যেই দামে কেনাবেচা হচ্ছে মার্কিন ডলার 122 টাকায়, 123 টাকায় তারা বিক্রি করছে। ইউরো কেনা হচ্ছে 138 টাকায়, বিক্রয় 143 টাকা। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রয় 118 টাকা। সৌদি রিয়াল 32 টাকা কিনে 33 টাকা 20 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 38, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। এটি খুব সম্ভবত এটি রূপার দরদাম আমরা দেখতে পাচ্ছি। 22 ক্যারেট রূপা প্রতি ভরি 4,246 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম 4,047, 18 ক্যারেট 3,476 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,601 টাকায়। আমরা একটু স্বর্ণের দরদামটা এই মুহূর্তে জানবো। 22 ক্যারেট স্বর্ণ 2,08,000 টাকায়। নতুনভাবে গতকালই আসলে বড় ধরনের দামের উত্থান হয়েছে আমরা দেখেছি সোনার বাজারে। প্রতি গ্রাম 17,873 টাকায় বিক্রি হচ্ছে আর ভরি পড়ছে 2,08,471 টাকা। 21 ক্যারেটের দাম 1,99,000 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 1,70,563 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,41,858 টাকা। এর সাথে আরও 5% ভ্যাট যোগ করে আপনাকে কিন্তু স্বর্ণ কিনতে হবে, অর্থাৎ তার মানে দাম কিন্তু আরও অনেক বেশি। অর্থাৎ যারা এই মুহূর্তে স্বর্ণ কিনতে চান তাদের জন্য বেশ খরচ করতে হবে। দর্শক, এর সাথে সময় হচ্ছে আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। গাজীপুরের বিভিন্ন বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বাড়লেও দামে প্রভাব পড়েনি খুব একটা। আর প্রান্তিক কৃষকরা বলছেন উৎপাদনের খরচ বাড়ায়, ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা তাদের। জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের বিভিন্ন প্রকার সবজি প্রান্তিক কৃষকরা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারগুলো থেকে পাইকাররাও এসে স্বল্প মূল্যে সবজি ক্রয় করে নিয়ে বিক্রি করেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। বিক্রেতারা বলছেন বাজারে আগাম জাতের পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, শিম, মূলা, ফুলকপি ও লাউয়ের সরবরাহ গত কয়েকদিনের তুলনায় এ সপ্তাহে ব্যাপক বেড়েছে। তবে গত সপ্তাহ ও এ সপ্তাহে সবজির দাম একই রকম রয়েছে। লাইন ছাড়া সব গেছে, সব দাম বাইরে গেছে। আজকে লাউ একদম 100 টাকা ডাইরেক্ট পাইকারি আলাম, দাম কিছুটা আপ ডাউন সব শুরু করে। আগাম শীতকালীন সবজির দাম এখনো না কমায় হতাশ ক্রেতা। আর গত সপ্তাহে যে জিনিসগুলোর দাম ছিল তুলনামূলকভাবে কিছু বাড়ছে, লাউর দাম বাড়ছে, কিছু সবজির দাম আবার কমছে। 2-3 দিন আগে 4-5 দিন আগে যে দাম ছিল তার থেকে একটু বাড়ছে। আমদানি কম এলাকা বাড়ছে, আমদানি বাইরে দেবো কমে দেবো। শীত মৌসুমে দেশে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, টমেটো সহ প্রায় 30 ধরনের সবজি উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতের সবজি উঠতে শুরু করেছে বাজারে, সেটি আমরা দেখছিলাম। তবে এখনো দাম খুব একটা হাতের নাগালের মধ্যে আসেনি। তবে আশা করা যায় যে সময়ের সাথে সাথে শীতকালীন সবজি আসলে আরও বেশি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এদিকে গাইবান্ধায় তুলসী চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। ঔষধি এই গাছের বিচি, পাতা, কাণ্ড সবকিছুই বিক্রি হয় বলে লোকসানের ভয় নেই। এছাড়া অল্প খরচে বেশি লাভ হওয়ায় তুলসী চাষে বেশি আগ্রহী কৃষকরা। আর কৃষি বিভাগও উৎসাহ দিয়ে যাচ্ছে কৃষকদের। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নানা ঔষধি গাছ, আর এই ঔষধি গাছের প্রায় 80 হচ্ছে তুলসী। 4 মাস অন্তর অন্তর প্রতি বিঘা জমিতে তুলসী চাষে 25 থেকে 30 হাজার টাকা আয় করছেন কৃষক। ছায়াযুক্ত জমিতে চাষ করা যায় বলে আলাদা জমির প্রয়োজন হয় না। কলা বাগান বা অন্য ফসলের সাথেও চাষ করা যায়। প্রতি কেজি তুলসী বিচি বিক্রি হয় 4,000 টাকা আর পাতার কেজি 70 টাকা। এছাড়া গাছের কাণ্ড বিক্রি হয় মন প্রতি 1400 থেকে 1600 টাকা। হাজার মনে করেন যে 5 টাকা খরচ হয় 20 শতক জমিতে। 20 শতক জমি তো অবশ্যই আমি মনে করেন 20,000 টাকা পাবো, শতকে 1,000 টাকা পাবো। যত ছায়া জমিন হোক তুলসীর আবাদ হয়, তুলসীতে লস হয় না। কিন্তু একটা সমস্যা, একজনের কাছে বেচা না, তাছাড়া বেচার কোনো বুদ্ধি পাওয়া যায় না।
কৃষি বিভাগ বলছে তুলসী চাষিদেরকে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তারা। এই বিষয়ে ওই সমস্ত কৃষকদেরকে আরো মোটিভেট করার জন্য তাদেরকে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া হয়ে থাকে। কৃষক যেহেতু লাভের মুখ দেখছে, ফলে এটা চাষে তারা বেশি আগ্রহ প্রকাশ করছে। বিভিন্ন ঔষধ কোম্পানি গাইবান্ধায় চাষিদের কাছ থেকে সরাসরি তুলসী গাছের বিভিন্ন অংশ কিনছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চীনের বাজারে বড় ধরনের ধাক্কা খেল বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা টেসলা। অক্টোবরে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তথ্য বলছে অক্টোবরে টেসলা মাত্র 26,006টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 36% কম। এর ফলে চীনের বিশাল গাড়ির বাজারে টেসলার মার্কেট শেয়ার 3.2% নেমে এসেছে, যা গত মাসেও ছিল 8.7%। বিশ্লেষকরা বলছেন, একদিকে চাহিদা কমে যাওয়া এবং অন্যদিকে শাওমির মতো স্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে তীব্র প্রতিযোগিতার কারণে এমন ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে পড়েছে টেসলা। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।